এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যেটাকে এসআইআর বলা হচ্ছে, সেই এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বাংলায় এসআইআর 15 কোটি আবেদনপত্র ছাপাবে কমিশন, রাজ্যের আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নির্দেশ, চলছে প্রশিক্ষণ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু প্রশিক্ষণের কাজ শুরু করে দেওয়া হয়েছে বিএলওদের। কি কি পদ্ধতিতে এই কাজ করা হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয় সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিভাবে পূরণ করতে হবে, সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ কোন কোন নথি দেখালেই আপনি এই যে এসআইআর এর ফর্মটি সেই এসআইআর এর ফর্মটি পূরণ করতে পারবেন। এবং অনেকের কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র একটি নথি দেখালেই হয়ে যাবে। তো কোন সেই নথিটি সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আমরা দেখে নিচ্ছি বাংলায় এসআইআর 15 কোটি আবেদনপত্র ছাপাবে কমিশন, রাজ্যের আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নির্দেশ, চলছে প্রশিক্ষণ। ইতিমধ্যেই কিন্তু আগেই আপনাদের জানিয়েছি দুর্গাপুজোর পরেই পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেই কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে একটি বৈঠকের মাধ্যমে, সে নিয়েই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গে যে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে সেখানে কোন কোন কাজগুলো করা হচ্ছে বিস্তারিত তথ্য চলে এসেছে। প্রথমেই আমরা এই আপডেটটি দেখে নিচ্ছি, এরপরে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন, সাথে কোন কোন ডকুমেন্টস আপনাদের দিতে হবে, এবং অনেকেরই কোনো ডকুমেন্টসই দিতে হবে না। কাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না সেটাও কিন্তু এই ভিডিওর শেষে জানতে পারবেন। ডিটেলসে বলা হয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা যেটাকে এসআইআর বলা হচ্ছে, এর আবেদনপত্র ইনুমারেশন ফর্ম ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও। জেলা নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতি নিতে বলা হয়েছে। জেলা শাসকেরা জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করেন। রাজ্যের মোট যত ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে। সিইও দপ্তর সূত্রে খবর, এসআইআর এর জন্য প্রায় 15 কোটি আবেদনপত্র ছাপানো হবে। এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয়, তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছে জানতে চেয়েছে সিইও দপ্তর। মঙ্গলবার এসআইআর এর সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি প্রশিক্ষণও দেন সিইও মনোজ আগরওয়াল, সেখানেই এই নির্দেশ দেন তিনি। মূলত বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য যে সমস্ত কাজ করার সেই সমস্ত কাজ কিন্তু চলছে আধিকারিকদের দপ্তর থেকে। এবং ইতিমধ্যে কিন্তু ফর্ম ছাপানোর বিষয়েও জানানো হয়েছে। এবং আপনারা জানেন একটি এনুমারেশন ফর্ম দেওয়া হয় বাড়ি বাড়ি, সেই এনুমারেশন ফর্মটি পূরণ করে সাথে ডকুমেন্ট সহকারে কিন্তু জমা করতে হবে বিএলওর কাছে। তো সেই এনুমারেশন ফর্মটি কেমন দেখতে হবে এবং সেই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন, সাথে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে সেটা কিন্তু একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। চলুন এখন আমরা এখান থেকে বিস্তারিত জেনে নিচ্ছি কি বলা হয়েছে। সিইও দপ্তর জানিয়েছে কোনো জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে তা ওই জেলায় পাঠানো হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে মোট ভোটার রয়েছে তার দ্বিগুণ কিন্তু ছাপানো হবে। সিইও দপ্তর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় 7.65 কোটি ভোটার রয়েছেন, তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। অর্থাৎ একজনের প্রতি কিন্তু 2টি করে ফর্ম ছাপানো হবে। একজন ভোটারের জন্য ছাপানো হবে 2টি করে আবেদনপত্র, একটি থাকবে ভোটারের কাছে, অন্যটি বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাছে থাকবে। কমিশন সূত্রে খবর, দিল্লি নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম, তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে। সেই সব আবেদনপত্র এলেই ছাপানোর কাজ শুরু করতে হবে। সিইও দপ্তর জানিয়েছে বিহারের ক্ষেত্রে একটি জায়গাতেই আবেদনপত্র ছাপানো হয়েছিল। মূলত বুঝতেই পারছেন দিল্লি থেকে কিন্তু এই যে প্রি প্রিন্টেড একটা ফর্ম সেটা কিন্তু আসবে। আপনার নাম থেকে শুরু করে এসি, তাছাড়াও আপনাদের যে বুথ রয়েছে সেগুলোর নাম কিন্তু সেখানেই প্রিন্ট করা থাকবে এবং সেটা শুধুমাত্র কিন্তু প্রিন্ট করা হবে, অর্থাৎ সেটা শুধুমাত্র কিন্তু ছাপানো হবে পশ্চিমবঙ্গ থেকে। সেটা কিন্তু আগে থেকেই সেখানে উল্লেখ করা থাকবে। অর্থাৎ আপনি যে একজন ভোটার, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড নম্বর এবং সাথে আপনার যে বুথ রয়েছে সেটার নাম, সেগুলো কিন্তু সেই ফর্মে আগে থেকেই থাকবে। সেটা বর্তমানে দিল্লি থেকে আসছে এবং সেটা পশ্চিমবঙ্গ থেকে ছাপানো হবে, অথবা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সেটার প্রিন্ট আউট বের করা হবে এবং একজন ভোটারের প্রতি 2টি করে ফর্ম প্রিন্ট আউট করা হবে। এই রাজ্যে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে, কারণ দ্রুত কাজ করতে হবে। আবেদনপত্র ছাপানো হলেই পঞ্চায়েত স্তরে তা পাঠানো হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের 2025 এবং 2002 সালের তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে। এর আগেই কিন্তু আপনাদের জানিয়েছি পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে মিনি এসআইআর শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আধিকারিকদের দপ্তর থেকে কিন্তু এই যে কাজটি 2025 সালে কাদের নাম রয়েছে এবং 2002 সালের ভোটার লিস্টে কাদের নাম ছিল সেটা কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে, এবং যদি মৃত ভোটার থাকে সেটা কিন্তু আগে থেকেই চিহ্নিত করা হচ্ছে। যখনই এসআইআর শুরু হয়ে যাবে খুব দ্রুত কিন্তু এই কাজটি সম্পন্ন হয়ে যাবে। এর জন্যই কিন্তু আগেই এই কাজগুলো করে রাখা হচ্ছে উপর মহল থেকে। এরপরে রাজ্যের প্রায় 2 কোটির বেশি পরিবারের সদস্যের নাম তথ্য মিলিয়ে দেখতে হবে। এই শনাক্তকরণের কাজ এলেই এসআইআর সংক্রান্ত কাজের 70% শেষ হয়ে যাবে। বিহারের চেয়ে আবেদনের ফর্ম খুব বেশি পরিবর্তন হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিছু পরিবর্তন হতে পারে। বিহারের মতোই ফর্মের তথ্য প্রায় 95 থেকে 97% একই থাকবে। অর্থাৎ বিহারে যে ফর্মটি দেওয়া হয়েছিল সেটার মতনই কিন্তু ফর্ম থাকবে। দেখুন এখানে বলা হয়েছে 95 থেকে 97% কিন্তু মিল থাকবে।
এবং যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছিল সেটা নিয়েও কিন্তু একটা নতুন তথ্য আসতে পারে, অর্থাৎ নতুন কোনো ডকুমেন্টস কিন্তু অ্যাড হয়ে যেতে পারে। তবে সেটা কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ করা নেই। যখনই অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে যাবে সেখানে কিন্তু উল্লেখ থাকবে যে কোন কোন ডকুমেন্টস পশ্চিমবঙ্গের জন্য জারি করা হলো। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ রাজ্যের বিশেষ নিবিড় সমীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেন। বিহারে কিভাবে এই প্রক্রিয়া হয়েছে তা তুলে ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে রাজ্যের প্রায় 4000 আধিকারিক যোগ দেন। প্রশিক্ষণে ছিলেন ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এডিএম এবং কয়েকজন জেলা শাসক। পুজোর আগে এসআইআর নিয়ে রাজ্যের বাকি 75,000 বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে। সিও দপ্তর জানিয়েছে ইআরও এবং এআরও বিএলওদের প্রশিক্ষণ দেবেন। পুজোর আগে আগামী 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে এই প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। অর্থাৎ বিএলওদের কিন্তু 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে এই কাজ অর্থাৎ প্রশিক্ষণের কাজ সম্পন্ন করার একটা কিন্তু টার্গেট নিয়েছে। মূলত বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর এর কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি যে কবে থেকে এসআইআর এর কাজ শুরু হবে। তবে উপর মহল থেকে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। 2025 সালের ভোটার লিস্টে কাদের নাম রয়েছে এবং 2002 সালের ভোটার লিস্টে কাদের নাম ছিল সেগুলো কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। তাছাড়াও বিএলওদের প্রশিক্ষণের কাজ সেগুলো কিন্তু জারি রয়েছে। অর্থাৎ এক কথায় পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ কিন্তু মোটামুটি শুরু হয়ে গিয়েছে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি এনুমারেশন ফর্মটি কেমন হবে, সেই ফর্মের সাথে আপনাদের কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে, কারণ সেখানে একটি কিন্তু বয়সের কথা উল্লেখ করা রয়েছে। কোন কোন বয়সে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি। এনুমারেশন ফর্ম, এটি কিন্তু বিহারের ফর্ম আপনাদের আমি দেখাচ্ছি। তো কিভাবে এই ফর্মটি পূরণ করবেন সেটা এখন আমরা দেখে নিচ্ছি। দেখুন এখানে রয়েছে ইলেক্টরস নেম, ইপিক, অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, অর্থাৎ ভোটার কার্ড ধারীর নাম, ভোটার কার্ড নম্বর এবং ঠিকানা সেটা কিন্তু আগে থেকেই এই ফর্মে প্রিন্ট করা থাকবে, সেগুলো কিন্তু আপনাদের পূরণ করার প্রয়োজন নেই। সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, তাছাড়াও নাম, এছাড়াও রয়েছে এসিপিসি নেম, স্টেট, প্রি প্রিন্টেড, অর্থাৎ রাজ্যের নাম, তাছাড়াও এসিপিসি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এগুলো কিন্তু প্রিন্ট করা থাকবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নামে আলাদা করে কিন্তু প্রিন্ট করা একটা ফর্ম থাকবে, অর্থাৎ আগে থেকে কিন্তু সেগুলো প্রিন্ট করা থাকবে। এবং এখানে ওল্ড ফটো একটা থাকবে, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে ছবিটি রয়েছে সেটা থাকবে। এরপর এখানে আপনাকে কারেন্ট একটা পাসপোর্ট মাপের ছবি চিটিয়ে দিতে হবে। এরপর এখানে আপনাকে ডেট অফ বার্থটি দিতে হবে, অর্থাৎ আপনার ফুল জন্ম তারিখটা। আধার কার্ড নম্বর এখানে দিতে হবে, এটা অপশনাল রয়েছে, দিলেও হবে না দিলেও হবে। মোবাইল নম্বর এখানে দিতে হবে, সক্রিয় মোবাইল নম্বর দেবেন। এখানে ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম এখানে দিতে হবে, অর্থাৎ গার্জিয়ানের নাম এখানে দিতে হবে। এবং যদি বাবার নাম এখানে দেন তাহলে বাবার যদি ভোটার কার্ড নম্বর থাকে তাহলে ভোটার কার্ড নম্বর এখানে দিতে হবে। এরপর এখানে মায়ের নাম দিতে হবে, মা যদি বেঁচে থাকে তাহলে মায়ের ভোটার কার্ড নম্বর এখানে দিতে হবে। এরপর এখানে স্পাউস নেম দিতে হবে, অর্থাৎ যদি কোনো স্ত্রী আবেদন করে থাকে সেক্ষেত্রে সেই স্ত্রী কিন্তু এখানে স্বামীর নাম দিতে পারে স্পাউসের জায়গায়, এবং এখানে যে স্বামীর নাম দেবে সেক্ষেত্রে স্বামীর কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে, ইফ অ্যাভেলেবেল এখানে বলা হয়েছে যদি সেটা থাকে। এরপর এখানে কিন্তু ডিক্লারেশন দিচ্ছেন, আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, অর্থাৎ আপনি এই যে ঘোষণাগুলো কিন্তু দিচ্ছেন। এবং বলাই হয়েছে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবাভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড টিক এনিওয়ান, অর্থাৎ আপনি ভারতের একজন বাসিন্দা এবং 18 বছরের ঊর্ধ্বে, এখানে যে কোনো একটিতে কিন্তু টিক দিতে হবে। দেখুন এখানে কিন্তু 3টি অপশন রয়েছে, 3টির মধ্যে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার উপরে কিন্তু আপনাকে টিক দিতে হবে, এবং যে জায়গায় আপনি টিক দেবেন সেই হিসেবেই কিন্তু আপনাকে ডকুমেন্টস সাবমিট করাতে হবে। তো চলুন এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি। এরপর নিচেই কিন্তু রয়েছে ডিক্লারেশন ফর্ম এবং তার সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন ডকুমেন্ট লিস্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 11টি ডকুমেন্ট রয়েছে। এটা বিহারের ক্ষেত্রে, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো পরিবর্তন হবে না, সেটাই কিন্তু আপাতত জানা যাচ্ছে। যদি কোনো ধরনের পরিবর্তন হয় সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের আমি জানিয়ে দেবো। তবে এই যে ফর্মটি আপনাদের আমি দেখাচ্ছি এটা কিন্তু বিহারে এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দাখিল করতে হয়েছে। তো চলুন এখন আমরা এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি বাংলাতে দেখে নিচ্ছি। ফর্মটি এরকম থাকবে, এনুমারেশন ফর্ম, এনেক্সা সি, নির্বাচকের নাম অর্থাৎ ভোটার কার্ডধারীর নাম, ভোটার কার্ড নম্বর, ঠিকানা, সিরিয়াল নম্বর, অংশ এবং নাম, এসিপিসির নাম, রাজ্য এগুলো কিন্তু আগে থেকেই প্রিন্ট করা থাকবে এই ফর্মে। এবং এখানে কিন্তু আগের একটা ছবি আপনার থাকবে, অর্থাৎ ভোটার কার্ডের যে ছবিটি রয়েছে সেটা কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে, এবং বর্তমানের কিন্তু একটি ছবি আপনাকে এখানে চিটিয়ে দিতে হবে। জন্ম তারিখ এখানে দিতে হবে, আধার নম্বর এখানে দিতে হবে, আধার নম্বরটা ঐচ্ছিক রয়েছে, দিলেও হবে না দিলেও হবে। মোবাইল নম্বর এখানে দিতে হবে, পিতা অথবা অভিভাবকের নাম এখানে দিতে হবে, এবং পিতা এবং অভিভাবকের এখানে ভোটার কার্ড নম্বর, মায়ের নাম এখানে দিতে হবে, এবং মায়ের যদি ভোটার কার্ড নম্বর থাকে তাহলে এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে। স্বামীর নাম এখানে দিতে হবে, যদি স্পাউস নেম হিসেবে দিতে চায়, অর্থাৎ স্ত্রী যদি এখানে আবেদন করে থাকে তাহলে কিন্তু স্পাউস হিসেবে স্বামীর নাম দেবে, এবং এখানে কিন্তু স্বামীর ভোটার কার্ড নম্বর দিতে হবে। এরপর এখানে কিন্তু আপনি ঘোষণা করছেন, অর্থাৎ এর আগেই যে আপনাদের আমি ইংলিশে দেখিয়ে দিলাম সেটাই কিন্তু এখন আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে 1 নম্বরে বলা হয়েছে আমার বয়স
18 বছরের বেশি, উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক, এবং যে কোনো একটিতে টিক দিন। অর্থাৎ এখানে কিন্তু 3টি অপশন রয়েছে, এই 3টির মধ্যে যে কোনো একটিতে আপনাকে টিক দিতে হবে। প্রথমেই বলা হচ্ছে আমার জন্ম 1/7/1987 সালের আগে। নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি দাখিল করতে হবে। এটা শুধুমাত্র কিন্তু নিজের জন্য। এরপর 2 নম্বরে বলা হয়েছে আমার জন্ম ভারতে 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে। সেক্ষেত্রে আপনাকে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন, এবং নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে বাবা বা মায়ের জন্য যে কোনো নথি প্রদান করুন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনাদের 2টি ডকুমেন্ট দিতে হবে। 1 নম্বরে আপনাকে নিজের ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, এবং আপনার বাবা অথবা মায়ের, হয় আপনি বাবা দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন, যে কোনো একজনের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে। এটা কিন্তু বিহারের ক্ষেত্রে। এই যে তারিখটা, এই তারিখটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য পরিবর্তন নাও হতে পারে। এরপর 3 নম্বরে বলা হয়েছে 2/12/2004 সালের পরে। যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 সালের পরে হয়ে থাকে, সেক্ষেত্রে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ নিজের জন্য জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, এবং নিচে দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি প্রদান করুন। 3 নম্বরে বলা হয়েছে মায়ের জন্য জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য নিচের তালিকা থেকে যে কোনো একটি নথি সরবরাহ করুন। অর্থাৎ এক্ষেত্রে 3 জন ব্যক্তিরই লাগবে, নিজের দিতে হবে, বাবার দিতে হবে এবং মায়ের দিতে হবে। অর্থাৎ 3 জন ব্যক্তিরই কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি করে নথি দিতে হবে, যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে। এরপর বলা হয়েছে 4 নম্বরে যদি কোনো পিতামাতা ভারতীয় না হন, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি প্রদান করুন। অর্থাৎ যদি আপনার বাবা মা ভারতীয় না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে পাসপোর্ট অথবা ভিসা, সেটার কিন্তু একটা কপি দিতে হবে। এরপর বলা হয়েছে আমার জন্ম ভারতের বাইরে। যদি আপনার জন্ম ভারতের বাইরে হয়ে থাকে, বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করুন। আমি নিবন্ধনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করুন। অর্থাৎ যদি কেউ বাইরের দেশের হয়ে থাকে এবং এই দেশে এসে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসটা দিতে হবে। এরপর 2 নম্বরে বলা হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। অর্থাৎ আপনি অন্য কোনো দেশের নাগরিক নন, সেটাই কিন্তু এখানে আপনি ঘোষণা দিচ্ছেন। আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা অথবা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। অর্থাৎ আপনি যে বিধানসভাতে এই যে ফর্মটি জমা করছেন, অথবা আপনার যে বিধানসভা রয়েছে তার ব্যতীত অন্য কোনো আপনি বিধানসভাতে আবেদন করেননি, আপনার অন্য কোথাও ভোটার কার্ড নেই, সেটাই কিন্তু এখানে আপনি ঘোষণা করছেন। 4 নম্বরে বলা হয়েছে আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি না বা বিশ্বাস করি, মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের 43-এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। এক কথায় যদি আপনি কোনো ধরনের ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে 1950 সালের একটা ধারা কিন্তু উল্লেখ করা রয়েছে, সেই ধারা অনুযায়ী কারাদণ্ড, তাছাড়াও আপনার কিন্তু জরিমানা হতে পারে। এখানে তারিখ দিতে হবে, এখানে স্থান, যে স্থান থেকে আপনি আবেদনটা করছেন, এখানে সই দিতে হবে। কেউ যদি সই করতে না পারে, তাহলে বুড়ো আঙুলের ছাপ এখানে দেবে। এরপর এখানে কিন্তু আপনি ঘোষণা করছেন, দেখুন ঘোষণার সমর্থনে জমা দিতে হবে, অর্থাৎ যে নথিগুলো দিতে হবে, এখানে কিন্তু 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দাখিল করতে হবে। তো এই নথিগুলো সম্পর্কে একটু পরেই জানাচ্ছি। দেখুন এখানে কিন্তু 3 প্রকারের জন্ম তারিখ দেখতে পাচ্ছেন। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে। এবং যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, সেই 11টি নথির মধ্যে, তার সাথে আপনার বাবা অথবা মা, হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন, যে কোনো একজনের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য, অর্থাৎ সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি। এরপর বলা হয়েছে যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 সালের পরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, আপনার বাবার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, এবং আপনার মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি। অর্থাৎ 3 জন ব্যক্তিরই কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি করে নথি দিতে হবে। অর্থাৎ যে 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে, সেখানে কিন্তু আপনাদের 3 জন ব্যক্তিরই দিতে হবে, যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 সালের পরে হয়ে থাকে। তো এখানে কিন্তু অনেকেরই কোনো ধরনের নথি দিতে হবে না। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম উঠে আছে, অর্থাৎ যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে,
তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দিতে হবে না। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে এবং 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে যে নথিটি চাওয়া হচ্ছে অর্থাৎ জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য সেই নথিটি কিন্তু দিতে হবে না। আপনার যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আগের যে এসআইআর রয়েছে সেই এসআইআর এর নথি দিয়েই কিন্তু হয়ে গেল, অর্থাৎ আপনাকে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। তাছাড়াও যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে এবং 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই যে অতিরিক্ত নথিগুলো, এই অতিরিক্ত নথিগুলো দিতে হবে না। মূলত বুঝতেই পারছেন 2002 সালের ভোটার লিস্টেই কিন্তু কাট অফ হিসেবে ধরা হবে। এবং যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 সালের পরে হয়ে থাকে এবং 2002 সালের ভোটার লিস্টে তো আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনার নিজের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে, অর্থাৎ 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি। এবং আপনার বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, অর্থাৎ আপনার বাবার নামও যদি 2002 সালের ভোটার লিস্টে রয়েছে এবং আপনার মায়েরও যদি নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে বাবা মায়ের যে এখানে নথি চাওয়া হচ্ছে সেই নথিগুলো কিন্তু দিতে হবে না। 2002 সালের ভোটার লিস্টটা দেখালেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আপনার বাবা মায়ের নাম যেহেতু 2002 সালের ভোটার লিস্টে রয়েছে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। এক কথায় যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে তাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। এবং যদি আপনার বাবা মায়ের নামও 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, বাবা মায়ের যে নথিগুলো চাওয়া হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই 2002 সালের ভোটার লিস্টে আপনি সাবমিট করাতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বাবা মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। এক কথায় 2002 সালের ভোটার লিস্টে কিন্তু কাট অফ হিসেবে ধরা হচ্ছে। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো ধরনের নথি দেওয়ার প্রয়োজন নেই। এবং 2002 সালের ভোটার লিস্টে যদি বাবা মায়েরও নাম থেকে থাকে, তাহলে বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে বাবা মায়েরও কিন্তু নথি দেওয়ার প্রয়োজন নেই। তো আশা করছি এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার। চলুন এখন আমরা জেনে নিচ্ছি 11টি যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেখানে কি কি উল্লেখ করা রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ 1/7/1987 সালের পূর্বে সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র অথবা নথিপত্র, অর্থাৎ 1/7/1987 সালের আগে কিন্তু জারি হওয়া এই নথিগুলো চাওয়া হচ্ছে। যদি আপনার ব্যাংকের অথবা ডাকঘরের অথবা এলআইসি নথি থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। তাছাড়াও যদি আপনি একজন সরকারি কর্মচারী ছিলেন, সেক্ষেত্রে সরকারি যে আপনি কর্মচারী ছিলেন তার যে পেমেন্ট স্লিপ অথবা যে কোনো নথি সেটাও কিন্তু দাখিল করলে হবে। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্মের সার্টিফিকেট দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট, অর্থাৎ যে কোনো শিক্ষাগত সার্টিফিকেট দিয়েও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন। বন অধিকার পাসপোর্ট। 8 নম্বরে বলা হয়েছে অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র অর্থাৎ এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন। জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান অর্থাৎ এনআরসিতে যদি আপনার নাম থাকে, সেটা 9 নম্বরে বলা হয়েছে সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। যাদের এনআরসিতে নাম রয়েছে তাদের জন্য কিন্তু এটা এবং সেই এনআরসির সার্টিফিকেটটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন অর্থাৎ যদি আপনাদের ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকে সেটা দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন। সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমি বাড়ির বরাদ্দের যে সার্টিফিকেট রয়েছে অথবা জমির দলিল, খতিয়ান এগুলো দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাদের দাখিল করতে হবে। এবং যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানকার কোনো একটি নথিও কিন্তু আপনার দেওয়ার প্রয়োজন নেই। এবং যদি বাবা মায়ের নামও ভোটার লিস্টে থেকে থাকে 2002 সালের, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই নথিগুলোর মধ্যে যে একটি নথি চাওয়া হচ্ছে সেই নথিটি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। মূলত বুঝতেই পারছেন 2002 সালের ভোটার লিস্টে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে দেখবেন। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন ওয়েস্ট বেঙ্গল 2002 ভোটার লিস্ট লিখে। ওয়েস্ট বেঙ্গল 2002 ভোটার লিস্ট লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন co-westbengal.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আবারও আপনারা ভালো করে দেখে নিন co-westbengal.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এখানে কিন্তু শো হয়ে যাবে। আপনার যে জেলা হবে সেই জেলার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তবে এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে জেলা আলাদাও হয়ে যেতে পারে। যদি আগে আপনাদের অন্য কোনো জেলা ছিল তাহলে সেই জেলা থেকে কিন্তু আপনাকে লিস্টটা দেখতে হবে। ধরুন আপনার 2002 সালে অন্য কোনো জেলা ছিল তাহলে সেই জেলা থেকে কিন্তু আপনাকে লিস্টটা দেখতে হবে। যদি আপনাদের জেলা আগে থেকে একই রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা আপনাদের হবে না। তো আমাদের যেহেতু কোচবিহার, এই কোচবিহারের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে কিন্তু সেই জেলার যতগুলো এসি রয়েছে অর্থাৎ বিধানসভা সবগুলো কিন্তু চলে এসেছে। আপনার যে বিধানসভা হবে সেই বিধানসভার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাদের পুলিং স্টেশনটা সার্চ করে নিতে হবে, অর্থাৎ আপনাদের যে বুথ রয়েছে সেই বুথটা কিন্তু এখান থেকে আপনাকে দেখে নিতে হবে। 2002 সালে
আপনাদের যে বুথটা ছিল সেই বুথটাই কিন্তু আপনাদের দেখতে হবে। ধরুন আপনাদের বুথ ভাগ হয়ে গিয়েছে, 2002 সালে একটা ছিল এবং বর্তমানে আরেকটা রয়েছে, সেক্ষেত্রে 2002 সালে যে বুথটা ছিল সেই বুথটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে বাড়ির গুরুজন রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে 2002 সালে তারা কোথায় ভোট দিয়েছিল অথবা কোন বুথে ভোট দিয়েছিল, সেই বুথটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এবং সেই বুথের পাশেই কিন্তু রয়েছে ফাইনাল রোল, সেই ফাইনাল রোলের উপরে ক্লিক করে দেবেন। এরকম একটি ক্যাপচার চলে আসবে, সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এর উপরে ক্লিক করবেন। ভেরিফাই এ যখনই ক্লিক করবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অংশ কিন্তু এখানে থাকবে। এরপর আপনাদের যে বিধানসভা নির্বাচকের ক্ষেত্র সেটার নং কিন্তু থাকবে। তাছাড়াও এখানে কত তারিখ সেটা প্রকাশ করা হয়েছে সেই তারিখটাও কিন্তু দেখতে পারবেন এবং পিনকোড থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পারবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এদিকে সিরিয়াল নম্বর থাকবে, এখানে নাম থাকবে, এখানে পিতা অথবা স্বামীর নাম থাকবে এবং লিঙ্গটা কিন্তু এখানে থাকবে, বয়সটা এখানে থাকবে, সেই সময় কত বয়স ছিল এবং পরিচয়পত্র কিন্তু এখানে থাকবে, অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা কিন্তু থাকবে। অনেকের এই ভোটার কার্ড নম্বরটা পরিবর্তন হয়েছে, অনেকের WB দিয়ে আগে নম্বর ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে অন্য কোনো ভোটার কার্ড নম্বর হয়েছে, অর্থাৎ XAB অথবা অন্য কোনো দিয়ে ভোটার কার্ড নম্বর হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধার কোনো কিছুই কারণ নেই, কারণ এই যে ডেটাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকে, অর্থাৎ আপনাদের আগে কি ভোটার কার্ড নম্বর ছিল বর্তমানে কি ভোটার কার্ড নম্বর হয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকে। এটা নিয়েও কিন্তু চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। তাছাড়াও অনেকের কিন্তু এখানে দেখতে পারবেন ভোটার কার্ড নম্বরটা শো করাবে না, সেটা নিয়েও আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই, কারণ এই সমস্যাটা নির্বাচন কমিশনের, এক্ষেত্রে আপনাদের কোনো কিছু কিন্তু করার নেই। অর্থাৎ এই যে লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনাদের অতিরিক্ত কোনো ধরনের কিন্তু নথি দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে অথবা যাদের বাবা মায়ের নাম রয়েছে, বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে সেক্ষেত্রে এই 2002 সালের ভোটার লিস্টটা সাবমিট করাতে পারবেন। এবং যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে যে একটি নথি চাওয়া হচ্ছে 11টি নথির মধ্যে, তারও কিন্তু প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র এই 2002 সালের ভোটার লিস্টে দেখালে কিন্তু হয়ে যাবে, আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। যাদের একমাত্র এই 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না অথবা যাদের বাবা মায়ের নাম থাকবে না তাদেরই কিন্তু অতিরিক্ত নথিগুলো দিতে হবে। তো আশা করছি সবগুলো বিষয় কিন্তু আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।